ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকের ক্লাসে আমরা আরও কিছু নতুন ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারির কোশ্চেন আলোচনা করব এবং আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বিগত 10 বছরের বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলোকে সলভ করানো, এবং প্রত্যেক দিন কিন্তু আমরা সেই পার্টগুলোকে ধরে ধরেই ক্লাসগুলো করাচ্ছি। তো দেখো আজকের সেটে প্রথম প্রশ্নে কী রয়েছে। আজকের সেটে প্রথম প্রশ্ন রয়েছে, বলতে হবে এটার অর্থ কী। টু টেক আপ দ্য গন্টলেট মিনস, টু টেক আপ দ্য গন্টলেট কথার অর্থ কী, সেই অর্থটা কী হিসাবে ব্যবহার করা সেটা বলতে হবে। টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করা বা সম্মতি দেওয়া। টু রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। টু অ্যাপ্রিসিয়েট মানে কোনো কিছুকে প্রশংসা করা। টু মুভ মানে সরিয়ে দেওয়া। তো সঠিক উত্তর কী হবে? টু টেক আপ দ্য গন্টলেট মিনস অপশন নাম্বার এ, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু নিচে কমেন্টটা করতে পারবে এবং তারপর সেই অ্যান্সারগুলো কিন্তু মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? নেক্সট চলে আসবো, এবং আরেকটা কথা বলে রাখি, গতকালকের ক্লাসের যে হোম টাস্ক ছিল সেটাও কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করে নেবো। অনেকে অ্যান্সার করেছো, প্রত্যেক অ্যান্সারটা আজকে মিলিয়ে নিও। বলেছে দ্য কনসার্ট ওয়াজ আ পট পৌরি অফ ইভেন্টস। আ পট পৌরি অফ ইভেন্টস কথার অর্থ কী? মেডলি, লেন্দি, ব্যাডলি অ্যারেঞ্জ নাকি ক্লাসিক্যাল? মেডলি কথার অর্থ যেটাকে বলে পাঁচ মিশালি, অর্থাৎ সব কিছু মিলিয়ে মিশিয়ে একরকম, ঠিক আছে? লেন্দি মানে যেটা খুব সময় ধরে চলে, দীর্ঘায়িত যেটা। ব্যাডলি অ্যারেঞ্জ মানে খুব বাজেভাবে সেটাকে আয়োজন করা, এবং ক্লাসিক্যাল মানে হচ্ছে সর্বোত্তম বা বলতে পারো যেটা হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটির। তো দেখো পট পৌরি এই কথাটার অর্থ হচ্ছে পাঁচ মিশালি, অর্থাৎ অপশন নাম্বার এ আমার এখানে হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ যেখানে একটা বিধি খিচ্ছিরি ব্যাপার, যেখানে কোনো কিছু সঠিক অর্ডারে নেই। নাম্বার 3 বলেছে ইনস্পাইট অফ, দেখো ইনস্পাইট অফ হচ্ছে সত্ত্বেও বোঝাতে ব্যবহার করা হয়। ইনস্পাইট অফ অল হিজ ব্র্যাগ অর্থাৎ তার মধ্যে সমস্ত রকমের জাঁকজমক এবং সমস্ত রকমের উন্নত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও হি হ্যাড টু ইট হাম্বল পাই মিনস দ্যাট হি হ্যাড টু, অর্থাৎ এইটুকু অংশের মানে তোমাকে বলতে হবে, অর্থাৎ ইনস্পাইট অফ অল হিজ ব্র্যাগ হি হ্যাড টু ইট হাম্বল পাই, অর্থাৎ তার কাছে সব কিছু জাঁকজমকপূর্ণ সব কিছু থাকা সত্ত্বেও সে কী করছে, সে হ্যাড টু ইট হাম্বল পাই, অর্থাৎ আমরা আক্ষরিক অর্থ যদি বলি তাহলে বলছে যে সে একটা একটা সামান্য অংশ খাবার বা সামান্য খাবার সে খাচ্ছে। অর্থাৎ এটার অর্থটা কী, এটা কী অর্থে এই কথাটা ব্যবহার করা হয়? অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থনা, সারেন্ডার মানে কোনো কাজে মানে আত্মসমর্পণ করা, লিভ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, ইট হিজ ফুড মানে খাবার খাওয়া। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অ্যাপোলোজাইজ বা ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা চাওয়া। নাম্বার ফোরে বলা হচ্ছে হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দ্য পয়েন্ট মিনস, অর্থাৎ হিজ অবজারভেশন ওয়ার বিসাইড দ্য পয়েন্ট কথার অর্থ কী? রিটেন ইন পয়েন্ট ফর্ম, রিটেন বিসাইড হিজ পয়েন্ট, নট রিলেভেন্ট, নট হার্ড বাই আদার্স। সঠিক উত্তর কী হবে? দেখো রিটেন ইন পয়েন্ট ফর্ম কথার অর্থ হচ্ছে পয়েন্ট অনুযায়ী লেখা, টু দ্য পয়েন্ট যেটা আমরা বলে থাকি। রিটেন বিসাইড ইজ পয়েন্ট, পয়েন্টের পাশেই লেখা। নট রিলেভেন্ট মানে হচ্ছে কোনো প্রাসঙ্গিক নেই, যেটা অপ্রাসঙ্গিক। আর নট হার্ড বাই আদার্স কথার অর্থ হচ্ছে অন্য কারোর দ্বারা শোনা হয়নি, এরকম কিছু। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নট রিলেভেন্ট, অর্থাৎ যেটা মানে অপ্রাসঙ্গিক, যেটার প্রাসঙ্গিকতা নেই। হিজ অবজারভেশনস আর বিসাইড দ্য পয়েন্ট, অর্থাৎ যেটা পয়েন্ট ছিল পয়েন্টের পাশে বা পয়েন্টের বাইরে গিয়ে ও অবজার্ভ করছে বা ও কী করছে, দৃষ্টিভঙ্গিটা ওর সেরকম, অর্থাৎ নট রিলেভেন্ট বা ইরিলেভেন্ট থাকলেও তোমরা সেটাকে দাগিয়ে দেবে। নেক্সট বলছে আ ওয়াইল্ড গুজ চেজ মিনস, এখানে গুজ কথা অর্থ হচ্ছে হাঁস বা ফিমেল হাঁস যেটাকে বলা হয়, তাই তো গ্যান্ডার গুজ আমরা জানি সেটা। তো দ্য ওয়াইল্ড গুজ চেজ মিনস, ওয়াইল্ড গুজ চেজ এটার অর্থটা কী? টু গো হান্টিং অর্থাৎ শিকার করতে যাওয়া। টু গো অন আ ফুলিশ অ্যান্ড ফ্রুটলেস সার্চ অর্থাৎ ফলহীন সময় নষ্ট। টু চেজ ওয়াইল্ড গিজ অর্থাৎ বন্য হাঁসের তাড়া করা। টু প্রোটেক্ট অর্থাৎ রক্ষা করা। সঠিক উত্তর হবে হচ্ছে টু গো অন আ ফুলিশ অর ফ্রুটলেস সার্চ, অর্থাৎ মানে ফল বা মনে করো যে কোনো রকমের অর্থহীনভাবে নিজের সময় নষ্ট করা। আ ওয়াইল্ড গুজ চেস কথার অর্থ, অর্থাৎ হাঁসকে চেস করার কোনো ব্যাপার নেই, কারণ হাঁসকে চেস করতে হয় না, ও এমনি স্লো চলকে ধরা যায়, তাহলে ওকে চেস করা মানে কি নিজের, তুমি ওর স্পিড অনুযায়ী নিজের স্পিডটা কমিয়ে দিচ্ছ, অর্থাৎ তুমি নিজের সময় নষ্ট করছো। সো অপশন নাম্বার বি এখানে আমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট আসবো নাম্বার 6, বলছে ম্যানিকিউরিস্ট টেক্স কেয়ার অফ, ম্যানিকিউরিস্ট কি কিসের পরিচর্যা করে? দেখো তোমরা টার্মটা হয়তো বুঝতে পেরেছো, ম্যানিকিউর পেডিকিউর নাম শুনেছো তো নাকি? অবশ্যই শুনেছো ম্যানিকিউর পেডিকিউর। তো বলতে হবে ম্যানিকিউরিস্ট কিসের যত্ন করে? ফুট পায়ের, ইয়ার মানে কানের, নেইলস মানে নখের, মাইন্ড মানে মস্তিষ্ক বা মনের।
তো সঠিক উত্তর হবে যারা ম্যানিকিওর করে তারা হচ্ছে নখের পরিচর্যা করে, অপশন নাম্বার সি। আর যারা পেডিকিওর করে তারা হচ্ছে পায়ের পরিচর্যা করে, ঠিক আছে। আর বাকি কান এবং মাইন্ডের পরিচর্যা যারা করে তাদেরও নাম রয়েছে। তো যারা ইয়ার বা কানের পরিচর্যা করে তাদেরকে বলা হয় হচ্ছে টোলারেঞ্জোলজিস্ট, এবং যারা মাইন্ডের পরিচর্যা করে তাদেরকে বলা হয় সাইকোলজিস্ট। ওকে, নেক্সট নাম্বার 7। নাম্বার 7-এ কী রয়েছে দেখো, বলছে থেসপিয়ান আর্ট। থেসপিয়ান আর্ট রেফার্স টু, থেসপিয়ান আর্ট বলতে কি বোঝানো হয়েছে? দ্য আর্ট অফ ট্র্যাজেডি, দ্য আর্ট অফ হিস্ট্রি, দ্য আর্ট অফ স্টোরি টেলিং, ট্রাইবাল আর্ট। সঠিক উত্তর কী হবে? থেসপিয়ান আর্ট কথার অর্থ হচ্ছে যে কোনো রকমের বিয়োগান্ত নাটক। বিয়োগান্ত নাটক মানে কি? যে নাটকের শেষটা খুবই দুঃখ বা বেদনাদায়ক হয়ে থাকে, ঠিক আছে। তো দ্য আর্ট অফ ট্র্যাজেডি, অপশন নাম্বার এ এখানে হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। এবং বাকি যে টার্মগুলো রয়েছে সেগুলোর নামগুলো একটু জেনে নিতে হবে। দ্য আর্ট অফ হিস্ট্রি, এটাকে কি বলা হয়? দ্য আর্ট অফ হিস্ট্রিকে বলা হয়ে থাকে যে তোমার পিরিয়ড পিস বা ঐতিহাসিক নাটক। তারপরে কি বলছে? দ্য আর্ট অফ স্টোরি টেলিং, এটাকে বলা হয়ে থাকে যে হাকাওয়াটি, বা যেটাকে বলা হয় গল্প কথন। আর দ্য আর্ট অফ ট্রাইবাল আর্ট যেটা রয়েছে, ট্রাইবাল আর্টকে বলা হচ্ছে প্রিমিটিভ আর্ট বা আদিম শিল্প। নেক্সট আসবে নাম্বার 8। নাম্বার 8-এ বলা হচ্ছে মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড আ ড্যাশ অফ ক্যামেলস। দেখো এই পার্টটা একটু ভালো করে দেখবে। এটাকে বলা হচ্ছে তোমার যে নাউনের যে পার্টগুলো রয়েছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে যখন যেই নাউনের মাধ্যমে একটা দলকে বোঝাবে, একটা টিমকে বোঝাবে, তখন সেটা কালেকটিভ নাউন। অর্থাৎ একদল ক্যামেল বা একদল উটকে কি বলা হয়ে থাকে? টিম অফ ক্যামেলস, ট্রুপ অফ ক্যামেলস, স্ট্রিং অফ ক্যামেলস, নাকি প্যাক অফ ক্যামেলস? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, প্যাক অফ ক্যামেলস। অথবা যদি তোমরা অপশনে যদি ক্যারাভান দেখো, ক্যারাভান, তাহলে তোমরা সেটাও কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। সো অপশন নাম্বার ডি এখানে হচ্ছে সঠিক উত্তর। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ বলা হচ্ছে আ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ আ হবি ইজ কল্ড। অর্থাৎ দেখবে অনেকে ছুটির সময় কী করছে? মাছ ধরছে, ফিশিং করছে। তো যারা শখের বশে মাছ ধরে, যারা শখের বশে মাছ ধরে তাদেরকে কি বলা যেতে পারে? ফিশারম্যান, অ্যাঙ্গলার, হান্টার, নাকি ফিশ মঙ্গার? দেখো, যে মাছ ধরে তাকে বলবো ফিশারম্যান, যে শিকার করে তাকে বলবো হান্টার, যে মাছের ব্যবসা করে, মাছের দোকানদার, তাকে বলবো ফিশ মঙ্গার, এবং যে ওই বড়শি নিয়ে বা ছিপ নিয়ে বসে থাকে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গলার, যে শখের বসে মাছ ধরে বা ছিপ দিয়ে যে মাছ ধরে। অপশন নাম্বার বি আমার এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নাম্বার 10-এ আসবো, বলেছে কিছু তোমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, ব্ল্যাঙ্কসটাকে ফিল আপ করতে হবে। ফিনিশ ইউর টাস্ক অ্যাজ আ ড্যাশ ম্যানার। ফিনিশ ইউর টাস্ক অ্যাজ আ ড্যাশ ম্যানার, সুইফট ম্যানার, কম্পিটেন্ট ম্যানার, সাইলেন্ট ম্যানার, নাকি লেজি ম্যানার? দেখো সুইফট মানে কি? সুইফট একটা গাড়ির কোম্পানি রয়েছে, মানে খুব দ্রুত বা র্যাপিড বা প্রম্পট, ঠিক আছে। কম্পিটেন্ট মানে কি? কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ যে, ঠিক আছে। সাইলেন্ট মানে কি? যেটা একদম নীরব। এবং লেজি মানে কি? যে অলস বা আইডল যাকে বলা হয়ে থাকে। তো এখানে বলছে ফিনিশ ইউর টাস্ক ইন আ ড্যাশ ম্যানার, তুমি তোমার কাজটা কিভাবে শেষ করবে? একটা দক্ষতার সাথে কাজটা শেষ করো। তাড়াহুড়ো করতে গিয়ে কাজে ভুল হতে পারে, ঠিক আছে। অলসতা করা যাবে না, নিঃশব্দে কাজ করার কোনো মানে নেই। অর্থাৎ তোমাকে কাজ করতে হবে একেবারে দক্ষতার সাথে। তো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কম্পিটেন্ট, ইন আ কম্পিটেন্ট ম্যানার, ঠিক আছে। এখানে হচ্ছে ইন এ হবে, ঠিক আছে, অ্যাজ এ হয় না, ইন এ হবে, ইন আ কম্পিটেন্ট ম্যানার। নেক্সট চলে আসবে নাম্বার 11। নাম্বার 11-এ বলেছে হি টকড টু হিজ হর্স ড্যাশ দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। এখানে গ্রিফ মানে হচ্ছে বিষাদ, ঠিক আছে। কোনো বিষাদ বা দুর্দশাকে বোঝানো হয়ে থাকে, মানে মনের দুঃখের কথা বলছে। মানে গ্রিভেন্স, তোমরা এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত যারা এসএলএসটি ইয়ের জন্য আপার প্রাইমারিতে নমিনেটেড হয়ে আছো বা যাদের নাম উঠে এসেছে, তো তারা গ্রিভেন্স শব্দটার সঙ্গে খুব পরিচিত। অর্থাৎ নিজেদের সমস্ত অভিযোগ, ঠিক আছে, দুর্দশার কথা বা অভিযোগের কথা জানানো। তো সেখান থেকে গ্রিফ থেকে গ্রিভেন্স এসছে। বলছে হি টকড টু হিজ হর্স ড্যাশ দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ। অর্থাৎ সে তার ঘোড়াটার সাথে কথা বলছে যেন মনে হয় যে ঘোড়াটা তার সেই বিষাদ জানতে পারছে বা বুঝতে পারছে। অ্যাজ দো কথার অর্থ হচ্ছে মনে করা। উইথ আ ফিলিং দ্যাট মানে মনে হওয়া, এটাও ফিলিং দ্যাট, এটাও মনে হয়। অ্যাজিউমিং মানে মনে করা। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝবে যে হি টকড টু হিজ হর্স অ্যাজ দো, যেন মনে হয় দ্য হর্স কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ, যে সেই ঘোড়াটা তার সমস্ত মনের বেদনা বা বিষাদ বুঝতে পারছে। নাম্বার 12 বলছে দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস। অর্থাৎ এটা হচ্ছে সেই পোস্ট অফিসটা যেটা কি আমার বাড়ির কোথায়, কাছে না দূরে না খুব পাশে, কি বলতে হবে সেটা? ফারদেস্ট মানে অনেকটাই দূরে, সব থেকে দূরে যেটা, ফার্দার, ফারদেস্ট। নেক্সট মানে একদম পাশাপাশি বা ঠিক পরেই।
নেক্সট বলতে দুটো বিল্ডিং থাকলে আমি বলতে পারি যে দ্য পোস্ট অফিস ইজ নেক্সট টু মাই হাউস, অর্থাৎ বাড়ির পাশেই পোস্ট অফিস। নিয়ারেস্ট মানে খুব কাছে, ক্লোজেস্ট মানে এটা হচ্ছে সবচেয়ে মানে এটাকে বলে নিকটে একেবারে, ঠিক আছে। কোনো রিলেশনশিপ থাকলে, কোনো সম্পর্ক থাকলে তাহলে আমরা ক্লোজেস্ট ইউজ করতে পারি, বিল্ডিংসের ক্ষেত্রে ক্লোজেস্ট ইউজ করা যায় না। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার অপশন নাম্বার সি, অর্থাৎ সব থেকে কাছে, আমার বাড়ির সব থেকে কাছের পোস্ট অফিসটা হচ্ছে এটাই। ক্লোজেস্টের বিষয়টা আমি বললাম, এটার মানেও সব থেকে কাছে, কিন্তু এটা যে কোনো রকমের রিলেশনের ক্ষেত্রে, যে কোনো রকমের রিলেশন বোঝানোর জন্য এটা ক্লোজেস্ট ইউজ করা যায়, কোনো বিল্ডিংস বা কোনো নন লিভিং থিংসের জন্য এটা কিন্তু করা যায় না। নাম্বার 13, শি ড্যাশ সিট ফর আওয়ার্স লিসনিং টু দ্য ওয়্যারলেস, উইল, উড, ক্যান নাকি কুড, কি হবে সঠিক উত্তর? দেখো, শি ডাজ সিট ফর আওয়ার্স লিসনিং টু দ্য ওয়্যারলেস, অর্থাৎ সে ওই ওয়্যারলেসটা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে বা বসবে, তাই তো? তাহলে এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, দেখো অপশন নাম্বার সি, সে বসতে পারে। ক্যান, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। যদি উইল দিতাম তাহলে চরিত্র বা সাধারণ অভ্যাস বোঝানোর জন্য উইল ব্যবহার করা হয়ে থাকে, সাধারণ কোনো অভ্যাস বোঝানোর জন্য। কিন্তু যেহেতু বলছে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, মানে তার সামর্থ্য বোঝাচ্ছে, সামর্থ্য। এবং সামর্থ্য যখনই বোঝাবে তখন কিন্তু আমরা সেটাকে ক্যান করি, সেটা তোমরা জানো। ক্যান মানে কোনো কিছু করতে পারা, আর কুড তো পাস্ট টেন্সে, এটা তো পাস্ট টেন্সের কোনো সেন্স নেই এখানে। আবারও বলছি, উইল হচ্ছে সাধারণভাবে কোনো কাজ করতে পারাকে বোঝায়, কাজ করাকে বোঝায়। কিন্তু ক্যান হচ্ছে, যেহেতু এখানে বলেছে ফর আওয়ার্স লিসেনিং টু দ্য ওয়্যারলেস, অর্থাৎ সে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, তাহলে সেটা কিন্তু তার সামর্থ্য, সেটা সবাই কিন্তু একই রকমভাবে পারে না। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোয়েশ্চেনে কি দিয়েছে? নেক্সট কোয়েশ্চেনে দিয়েছে ড্যাশ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, অর্থাৎ তার অসুস্থতা থাকার জন্য বা কি, এটা তোমাকে মানে বুঝতে হবে, সে ফাংশনটা অ্যাটেন্ড করেছে। ইনস্পাইট, ডিউ, অ্যাজ অফ, ডেসপাইট। দেখো এই পার্টটা একটু বলে নিই। ইনস্পাইটটা দেখো সত্ত্বেও বোঝায় কিন্তু, ঠিক আছে? তাহলে আমি কিন্তু বাংলায় বলতে পারতাম যে তার অসুস্থতা থাকা সত্ত্বেও সে কিন্তু সেখানে ফাংশনে উপস্থিত হয়েছিল, তাহলে এখানে অফ থাকতে হতো, অফ হিজ ইলনেস, অফটা এখানে থাকতে হতো, তাহলে আমি ইনস্পাইটটা ইউজ করতে পারতাম। যখনই দেখবে সত্ত্বেও বোঝাচ্ছে কিন্তু ইনস্পাইট অফ বা অফ সেখানে নেই, তাহলে সেখানে তোমরা একেবারে নির্দ্বিধায় ইউজ করবে ডেসপাইট, ঠিক আছে? ডেসপাইটটাকে সত্ত্বেও বোঝায়, কিন্তু সেখানে অফ ইউজ হয় না, তাহলে এখানে হয়ে যাচ্ছে ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। তোমরা যারা ইনস্পাইট অফ এবং ডেসপাইট বা দো, অল দো, ইভেন দোর সম্পর্কে একটু ডাউট রয়েছে, তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে নিও যে ইনস্পাইট অফ, ডেসপাইট, RGM এডুকেশন। তোমরা আলাদা করে একটু 6 মিনিটের ভিডিও পেয়ে যাবে, সেখানে বিস্তারিতভাবে বলে দেওয়া রয়েছে, এবং সেটা দেখলে তোমাদের এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, ডেসপাইট। কিন্তু এখানে যদি অফ থাকতো তাহলে আমি একদম নির্দ্বিধায় ইনস্পাইট লিখতে পারতাম। এবার আমরা দেখে নেব গতকালকার যে ক্লাসে হোম টাস্ক ছিল, সেটা তোমরা অনেক অ্যান্সার করেছো এবং বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছো তোমরা। তো দেখে নিই, প্রশ্নটা ছিল আ ড্যাশ জুয়েল ওয়াজ ইন দ্য লকার, অর্থাৎ একটা গহনা বা গয়না বা যে কোনো রকমের অর্নামেন্ট, সেটা কি রয়েছে? লকারে রয়েছে। কীরকম? ব্রাউনিং, ফিলিং, শাইনিং, মুভিং। দেখো একটা গয়না কেমন হবে? নিশ্চয়ই শাইনিং হবে, একটা রত্নের কথা বলছে, অর্নামেন্টসের কথা বলছে, তাহলে অপশন নাম্বার সি সঠিক উত্তর, শাইনিং জুয়েল, ঠিক আছে? তো এটা ছিল গতকালকের হোম টাস্ক। তো আজকের যেটা হোম টাস্ক সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাবে কাইন্ডলি, ঠিক আছে? এটা কমেন্টে জানাবে, লাইভ চ্যাটে নয়, তাহলে আমি প্রত্যেকের অ্যান্সারটা চেক করতে পারবো। দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল। ওয়াটারফল মানে কি? ওয়াটারফল মানে হচ্ছে জলপ্রপাত, আর স্ট্রিম মানে হচ্ছে নদী। বিশেষত পাহাড়ি নদীদেরকে, সরু নদীগুলোকে, ছোট নদীগুলোকে স্ট্রিম বলা হয়ে থাকে। দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দি ওয়াটারফল, ফেড আপ, ফিল্ড নাকি ফুলড। যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করে নেব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তার আগে তোমরা জানিও তোমাদের 15তে স্কোর কত করতে পারলে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।